ও যখন নিজের খাবার জোগাড় করার জন্য গান গেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, এই মুহূর্তে দৌমিন্তি এসে সমস্ত সত্যি কথা বলে দেয়। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বলতে থাকে, আমার বোন এই বাড়িতেই থাকবে আজ থেকে, বুঝতে পেরেছেন? আপনাদের সবার কাছে ক্লিয়ার? তখন ঋদ্ধি বলে, না না, আমি বুঝতে পারছি না, উনি আমাদের বাড়ির ডিসিশন নিচ্ছেন, মানে উনি কি মানে যা বলবেন সেটা কি আমরা ওনার ডিসিশনকে সমর্থন করতে বাধ্য নাকি? আর তখনই দেখা যাবে ডোনা বলতে থাকে, বাধ্য না হয়ে তোমার কাছে কি আর কোনো আছে কি? দাদাভাই যা একটা বিশ্রী কাণ্ড ঘটালো, বাবারে বাবা। আর তখন এদিকে দেখা যাবে দেবন্তী বলতে থাকে, শুভ রে, কিছু বল না, তুই এখন কি করবি বল? তুই কিছু তো তোকেই এখন সিদ্ধান্ত নিতে হবে, সব কিছু তোর হাতে। সন্তানের সঙ্গে এই অন্যায়টা হতে দিস না শুভ। আর তখনই দেখা যাবে আরেকজন বলতে থাকে, ঋদ্ধি সৌমিত সবাই মিলে বলতে থাকে, তো শুভর সাথেও খারাপ হচ্ছে তাই না? ঋদ্ধি তখন বলে, শোন শুভ, আমি তোকে বলছি, তুই কিন্তু কিছুতেই রাজি হবি না, বুঝতে পেরেছিস? তুই যেটা মনে হবে তুই সেটাই করবি, তুই কারো কোনো কথাই শুনবি না। কেন? শুভ ওর জায়গাটা মোহনাকে দেবে কেন? ওর জায়গাটা ও কেন ছাড়বে? কেন? ওর কি দোষ তাহলে? আর তখন দেখা যাবে শিরিন বলতে থাকে, তাহলে কি বলতে চাইছিস? সব দোষ হচ্ছে বর্দাভাই? আরে বর্দাভাইয়ের তো সেই সময় সেন্স ছিল না, সেই সময় স্মৃতিশক্তিটাই ছিল না, তাই না? আর তখন বলে, তাহলে শুভদি কেন নিবে? বলে, ও আচ্ছা, তাহলে তোরা কি বলতে চাইছিস, দোষটা কি তাহলে শুভর? শুভ কি করেছে? এরপর দেখা যাবে কাকিমণি বলতে থাকে, দাদা এই সময় বাড়িতে নেই, আর এই সময়ে এই অবস্থাটা হলো, আসলে যদি জানতে পারে কি হবে? আর তখন এদিকে ঠাম্মি সহ সবাই কাঁদতে থাকে। আর তখন মেজুকাম্মা বলতে থাকে, না না, এর দায় শুভ আর আদি দুজনকেই নিতে হবে, আমরা কেন এর দায়ভার নিব, তাই না? আর তখন ঠাম্মি কাঁদতে থাকে আর বলে, ঠাকুর আমাদেরকে কেন এই সমস্ত দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলে? আমরা কি অপরাধ করেছিলাম? আর তখন শুভ দাঁড়িয়ে দেখা যাবে সেই আগের কথাগুলো ভাবতে থাকে, যেদিন ঠাম্মি আর দাদুর ম্যারেজ ইউনিভার্সিটি ছিল। আর তারপর দেখা যাবে শুভ মনে মনে বলতে থাকে যে এক মিনিটেই এক ঝড়েই যেন আমাদের সংসারটা টুকরো টুকরো হয়ে গেলে। কেন এমনটা করলে? আমার চোখের সামনে সব কিছু একদম টুকরো টুকরো, আমার পরিবারটা একদম টুকরো টুকরো হয়ে গেল। কোন এমন ঝড় ডেকে আনলে তুমি আদি? কি করবো এখন আমি? হ্যাঁ, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। বলে, তুমি তো জানো ঠাকুর, এই পরিবারে সব সময় আমি ভালো চেয়ে এসেছি, পরিবারের সবাই সবার সঙ্গে কেমন করছে, এই যে আমি সহ্য করতে পারছি না, যা সিদ্ধান্ত নেওয়ার আমাকেই নিতে হবে। তখনই দেখা যাবে এদিকে মোহনা শুভর কাছে গিয়ে বলে, আমার সন্তানের একমাত্র তুমি একটা উপায় করতে পারবে শুভ, এছাড়া যার কোনো উপায় নেই, প্লিজ তুমি আমার এই সন্তানের দায়ভার নাও, তোমার উপর নির্ভর করছে শুভর, প্লিজ। কথা বলে শুভকে জড়িয়ে ধরে যে দয়া করে ওর জন্মানোর আগে ওর থেকে সবটা কেড়ে নিও। এদিকে মনে মনে খুব খুশি হয়ে যায়। দেখা যাবে শুভ আর কারোর কোনো কথাই না শুনে সেখান থেকে সোজা একদম মন্দির ঘরে চলে যায়। আর তারপর দেখা যাবে এদিকে আদিও পিছন পিছন যেতে লাগলে আদিকে তখন বলে, আদি দাঁড়া। ছোটো কাম্মা বলে যে, তুই এটা কি করে করতে পারলি? হ্যাঁ। আর তখন এদিকে রূপক আর মেজকা সবাই মিলে একই প্রশ্ন আদিকে বলে যে, আমরা তো সবাই তোর উপর ভরসা করতাম, কোনো সিদ্ধান্ত নিলে তোর কাছে আগে জেনে নিতাম যে কোনটা করলে ভালো হবে, এখন আমরা কি করব, কার কাছে যাব, আর কে বা এই সলিউশনটা দিবে বলতো? এই বলে আদিকে অনেক কথা শোনায়। আর তারপর আদি কি বলবে নিজেও বুঝতে পারছে না। তখন বলে যে, আমাদের কথাটা তোরা একবারও বুঝলি না, আর এই সিচুয়েশনটা আমরা এখন কি করে হ্যান্ডেল করব বলতো? এখন কার কাছে যাব বল? তখন বলে, ও মা, দাদা ভাইয়ের কিছু বলার মুখ আছে নাকি? কাম্মা বলে, না না, এসব বললে তো চলবে না, সমস্যা তুই ক্রিয়েট করেছিস, তোকেই ডিসিশনটা নিতে হবে। আর তারপরে এদিকে দেখা যাবে মোহনা বলতে থাকে মনে মনে যে, আমি ওয়েট করছি শুভলক্ষ্মী, তুমি কি ডিসিশন নাও সেটা দেখার জন্য। তারপর উপর থেকে দেখা যাবে শুভলক্ষ্মী তার কাছে যায়, আর ঠাকুরের পায়ের নিচ থেকেই দেখা যাবে তার গোপালকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। ঠাম্মিকে তখন বলে, ঠাম্মি এছাড়া আমার আর কোনো উপায় নেই। ঠাম্মিও তখন কাঁদতে থাকে আর বলে যে, শুভ তুই এই ডিসিশনটা নিস না, তুই বাড়ি ছেড়ে যাস না প্লিজ। আর তখন বলে, ঠাম্মি এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। পরে দেখা যাবে সবাই মিলে এদিকে কথা শোনাতে থাকে আদিকে, আর সেই মুহূর্তেই শুভ সেই গোপালকে নিয়ে সেখান দিয়েই উপরে যেতে লাগে। এটা দেখার পর তো আদি বুঝতে পেরে যায় যে শুভ কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এর জন্য উপরে চলে গেলে সাথে সাথে পিছন পিছন আদিও চলে যায় আর বলে, শুভ। কিন্তু শুভ দেখা যাবে ঘরের ভিতরে গিয়েই দরজাটা লাগিয়ে দেয়।
দেয়। আদি বারবার করে ডাকা সত্ত্বেও কোনো কথাই শুনতে চায় না। আর তখন দরজাটা লাগিয়ে দিলে আদি এদিকে এসে বারবার করে ডাকতে থাকে যে শুভ প্লিজ দরজাটা খোলো, দরজাটা খোলো বলছি, কিন্তু কোনো কথাই তো শুনছে না। এদিকে দেখা যাবে আকাশ সবাইকে বলতে থাকে যে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আপনারা কি করবেন না করবেন তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার বোনের যেন এতটুকু কোনো অসম্মান না হয়। এই বাড়িতে আমার বোনকে আমি রেখে যাচ্ছি, আমার বোনের যেন কোনো অসম্মান না হয়, বুঝতে পেরেছেন আপনারা? আকাশ সেন কখনোই আদিকে এত সহজে ক্ষমা করবেন না। এর আগে আপনারা আমাকে অনেক কিছু নিয়ে, আমার গোটা পরিবারকে নিয়ে অনেক হ্যারাস করেছেন, আমি কিছু বলিনি, আমি চুপ করেছিলাম। তো আর নয়, এতদিন বন্ধু হিসেবে ছিলাম, তো এবার আমার আরেকটা রূপ আছে, সেটা দেখুন। আজকের পর আমি যখন এই বাড়ির চৌকাট পেরোবো না, আকাশ সেনের থেকে বড় শত্রু আর কেউ হবে না, আর কেউ না। এটাই হচ্ছে মেন, বুঝতে পেরেছেন? কারণটা কি বলুন তো? আপনাদের বাড়ির ছেলেকে ভালোবেসে আমার বোনের চোখের জল পড়েছে, সেই জন্য আমি কিছুতেই আপনাদেরকে ছাড়বো না, বিশ্বাস করুন। জলের হিসাব আপনাদের কাছ থেকে আমি নেব। আকাশ সেন যখন ভালো বন্ধু হতে পারে, সেরকম খুব ভালো খারাপ শত্রুও হতে পারে, এটাই আপনারা এবার দেখবেন। এরপর আকাশ মোহনার কাছে গিয়ে মোহনাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। আকাশের কথা সবাই শুনে চমকে যায়, অবাক হয়ে যায়। দেখা যাবে কাকাই বলতে থাকে এই পুরো ঘটনাটা দাদাভাইকে জানাতে হবে, আমি ফোন করছি, এই বলে ফোন করতে থাকে। এদিকে দেখা যাবে মেজকাম্য বলে বর্দিভাই আজ তোমার ছেলের জন্য আমাদের এক শত্রু বাড়লো। কি বৌদিভাই তুমি করে আছো কেন? উত্তর দাও। তো এইবারই করতি, ডাকো তোমার আদরের বড় বৌমাকে। হাজবেন্ডের গার্লফ্রেন্ডের তার বাচ্চার দায়িত্ব নেই? আজ মোহনার দাদার যেই মূর্তি দেখলাম না, মনে হলো তো তাতে আমাদের ধ্বংস করে দিবে। দেখা যাবে শুভ তো কোনো কিছুতেই দরজাটা খুলছিল না, আর তখনই হঠাৎ করে ডাকতে ডাকতে দেখতে পায় যে দরজাটা খুলেছে, কিন্তু হাতে ব্যাগ আছে আর সেখানে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে এসেছে চলে যাবে বলে। এই অবস্থায় দেখে তো আদি চমকে যায়, আর তখন বলে শুভ তুমি কি করছো, কি কোথায় যাচ্ছ তুমি, এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তুমি আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা শোনো না শুভ, তুমি এটা করতে পারো না, শুভ তুমি কিছুতেই এটা করতে পারো না, আমার কথাটা তুমি শোন। তো আদির সাথে শুভ কোনো কথাই বলে না, চুপ করে থাকে আর সোজা নিচে যায়। তারপরে সিঁড়ি থেকে দেখা যাবে এদিকে বারবার করে বলতে থাকে আদ্রিত যে শুভ তুমি আমার কথাটা শোনো, কিন্তু কিছুতেই শোনে না। আর তখন এদিকে ঋদ্ধি সেবন্তীর কাছে গিয়ে বলে যে মা আমি এটা মেনে নিতে পারছি না, তুমি এটা কি বললে শুভকে, এখন যদি ও কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর তখন বলে আমি কি করতাম বল, আমার কাছে আর কি করার বা আছে, এছাড়া আমি আর কি করব। আর তারপরে দেখতে পাই উপর দিকে তাকিয়ে ডোনা যে শুভলক্ষ্মী চলে যাবে বলে লাকেজ গুছিয়ে চলে আসে। আর তখনই বলে এ মা শুভদি তো লাকেজ গুছিয়ে চলে এসেছে, তার মানে কি চলে যাবে এই বাড়ি থেকে? আর এদিকে তো ডোনা তখন মনে মনে খুব খুশি হয়ে যায়, আর মোহনাও খুব খুশি হয়। আর তখন দেখা যাবে সেবন্তী শুভর কাছে যায়, গিয়ে বলে শুভ তুই এটা কি করছিস, তুই কি করছিস সেটা, তোর কি মাথাটা সব গেছে নাকি, তুই কেন এই বাড়ি থেকে চলে যাবি, কেন চলে যাবি? আর তখন বারবার করে জিজ্ঞেস করে আর আটকানোর চেষ্টা করে। শুভ তখন বলে মা বলো তো এই বাড়িতে আমার আর কি আছে, কেনই বা এখানে থাকবো, আমি যার হাত ধরে এখানে এসেছি সেই তো আমার রইল না, তাহলে কেন থাকবো? আমি যদি মোহনার বাচ্চাকে জায়গা দিই তাহলে তো নিশ্চয়ই আমাকে মোহনাকেও জায়গা দিতে হবে, তাহলে আমরা দুজন একসাথে এক বাড়িতে কি করে থাকবো? একজনকে তো চলে যেতেই হবে, তাই না? তাই নয় কি? আর যে আমার ছিল সে তো আর আজ এখন থেকে আমার নয়, তাহলে আমাকে চলে যেতে হবে, আমার নিজের বলতে কিছুই রইল না। এই বাড়ি ঘর, এই সাজানো সংসার, এগুলো দিয়ে আমি কি করব বলো তো, কি করব? এই বলে শুভ খুব কাঁদতে থাকে। এই বাড়িতে আমার জায়গা অন্য একজন নারীর সঙ্গে ভাগ করে নিতে হবে, আমি পারবো না। পরিবারের জন্য সারা জীবন আমি লড়াই করে গিয়েছি, আজ সেই পরিবার সম্মানের জন্য লড়াই করা তো দূর, তোমার দিকে এটা বলে আঙুল তুললো যে আমার মন নাকি ছোট, এই মাকে নিয়ে আমি আশ্রয় ভাবতাম সব সময়, আজকে বুঝিয়ে দিল আসলে আমার মায়ের মতো, কিন্তু আমার মা নয়। এখন সেবন্তী খুব কাঁদতে থাকে আর বলে সে নিজের সন্তানের কথা ভাবে, কিন্তু একবারও আমার কথাটা সে ভাবলো না, আমার সন্তানের কথাও ভাবলো না। আর আমার স্বামী যাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতাম, তার হাত ধরে আমি নদিয়া থেকে নিউ ইয়র্কে চলে এসেছিলাম, সংসারে পা রেখেছিলাম, আজকে সবার সামনে আমার বিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করে দিল। আমি জানি না আমার আর কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো কিনা মা, বিশ্বাস শব্দটাই না আমার কাছে এখন কোনো অস্তিত্বই নেই, আমার জীবনে হয়তোবা আর কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো না, এই বিশ্বাস শব্দটাকে হয়তোবা আর জায়গায় দিতে পারবো না।
একটা রাত আমার জীবনে সমস্ত কিছু টুকরো টুকরো করে দিল। সব কিছু হারিয়ে আমি একদম নিঃস্ব হয়ে গেলাম। যার নিজের বলতে কিচ্ছু নেই, কেউ নেই, সে এসেই সাজানো বাড়ি সংসার দিয়ে কি করবে মা? সেই মানুষটাই তো আর আমার নিজের নেই। আমার আর এই পরিবারের কোনো জায়গা নেই, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না মা। আর তখন বলে, এই শুভ, তুই পাগলামি করিস না, তুই কি সর্বনাশ করছিস বলতো, কি করছিস? আমি তোকে তো বলিনি যে এই বাড়ি থেকে চলে যেতে, এভাবে চলে যেতে তো বলিনি। এই রূপক, তোমরা তাকে দেখছো কি? ওকে বোঝাও, ওকে কিছু বলো। আর তখন এই রূপক ওরা বলতে থাকে যে এই শুভ, তুই কি করছিস কি বলতো, এইভাবে কি বাড়ি থেকে চলে যাওয়া যায়? এখন বলে, কে বলেছে মেচকা? যা পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমি শুধু বলেছি যে আমি বাড়ি ছেড়ে চলে যাব, কিছু বলিনি। দাদু সবাই মিলে কিছুতেই সহ্য করতে পারে না, সবাই মিলে কাঁদতে থাকে। তখনই দেখা যাবে শুভ বলতে থাকে আমি সাথে করে কেশবকেও নিয়ে যাব। এরপর তো এদিকে সেবন্তী খুব রেগে যায় আর বলে যে তুই এটা করতে পারিস না, আমার দাদুভাইকে তুই নিতে পারবি না, ও এই বাড়ির বংশধর, ও এই বাড়ির সন্তান, ও কিছুতেই যেতে পারবে না, ও আমার প্রাণ, তুই বুঝতে পারছিস? তোর কাছে আমি হাত জোর করে ভিক্ষে চাইছি, তুই আমার কেশব দাদুভাইকে নিয়ে যাবি না, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি তাহলে তুই ওকে নিয়ে যাস, আমার মরা মুখ দেখবি। আর তখনই দেখা যাবে শুভ বলতে থাকে, মা এটা তুমি কি বলছো? আমি ঠিক আছে কেশবকে সাথে করে নিয়ে যাব না, একাই যাব। এক মায়ের জন্য নয়, আরেক মা নিজের সন্তানকে বলি দিল কেশব এখানেই থাকুক। সেবন্তী বলে, তুই কি বলছিস? তুই এখান থেকে যাবি না, প্লিজ তুই আমার কথাটা শোন। তখন কিছুই শুনতে চায় না। এদিকে দেখা যাবে ঠাম্মি কাঁদতে থাকে আর বলে যে ঠাকুর রক্ষা করো, রক্ষা করো, আমার পরিবারটা যে আজ ভেঙে যাচ্ছে, আমার ঘরের লক্ষ্মী যে আজ চলে যাচ্ছে। দেখা যাবে শুভ সেখান থেকে চলে যায়। চলে যেতে লাগলে সবাই তখন পিছন পিছন আটকানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু শুভ কোনো কিছুতেই থাকছে না। এদিকে দাদু আর সহ্য করতে পারছে না, দাদুর তখন বুকটা ব্যথা করতে থাকে, দাদু স্ট্রোক করে। আর তারপর এদিকে দেখা যাবে সেই মুহূর্তে আদি আটকাতে যাবে আর আদির হাতটা ধরে নেয় না। আর তখন আদি হাতটা ছাড়িয়ে নিয়ে সেখান থেকে শুভর পিছন পিছন যেতে লাগে। এদিকে দেখা যাবে সেই মুহূর্তে দাদু স্ট্রোক করে নিচে পড়ে যায়। সবাই সেটা দেখতে পেয়ে দাদুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে আমি তো ঠাকুর ঘরে কাঁদতেই থাকে যে তুমি আমার পরিবারটাকে বাঁচাও। সেই মুহূর্তে দেখা যাবে প্রদীপটা নিভে যায় আর বলে, তুমি আমার ঘরের লক্ষ্মীকে বিদায় করে দিলে। এদিকে শুভকে আটকানোর জন্য অনেক চেষ্টাই করছে, কিন্তু কিছুতেই পারছে না। আর সেই মুহূর্তে সেবন্তী দেখতে পায় যে দাদু আসলে নিচে পড়ে গিয়েছে, আর তখন দাদুর কাছে ছুটে চলে যায়। আর সেই ফাঁকে এদিকে শুভ বাহিরে বের হয়ে আসে। তারপর দেখা যাবে আদির স্মৃতিগুলোই মনে করতে থাকে, আর সেবন্তী যা যা বলেছে সমস্ত কথাই মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। সেখান থেকে বেরিয়ে যায় আর যখন কেশবের জন্য হাত জোর করছিল সেই কথাগুলোই ভাবতে থাকে যে কেশবকে রেখে যাচ্ছে, তাই খুব কষ্ট পাচ্ছে। শুভ কিছুতেই মেনে নিতে পারছে না, কি করবে শুভ। আর তখন শুভ শুরু থেকে যখন দিয়ে থেকে নিউ ইয়র্কে নিয়ে এসেছিল আদ্রিত, সেই কথাগুলি ভাবতে থাকে যে তোমাকে বিশ্বাস করে আমি এক কথাতেই চলে এসেছি, আর তারপর আমার পরিবারের কথা পর্যন্ত আমি কারো কোনো কথাই ভাবিনি, তোমার এক কথাতেই আমি চলে এসেছি। এরপর তুমি যখন আমাকে ভালোবাসার কথা বলেছিলে, একটা সম্পর্কে জোড়াতে বলেছিল, সেটা করিনি। আমি আরেক রূপে আবার এই বাড়িতে ঢুকেছি, কিন্তু সবকিছু আজ শেষ হয়ে গেল, সবকিছু। তখন দেখা যাবে শুভ বলতে থাকে, আজকে নয় কেশবকে এখানে রেখে গেলাম, কিন্তু আরেক সন্তান তো আমার সাথে আছে, তুই চল আমার সাথে, আমাদেরকে এখন যেতে হবে, অনেকটাই লেট হয়ে গিয়েছে, আমাকে যেতে হবে তো। আর তখন এই বলে যে গর্ভের বাচ্চাটার কথা ভেবে সেখান থেকে যেতে থাকে। আর তারপরে দেখা যাবে বলতে থাকে, তোকে নিয়েই আমি বাঁচবো, তুই ছাড়া আমার আর এই মুহূর্তে আর কেউ নেই, আমরা দুজন আমাদের মতো করে বাঁচবো, আর কিচ্ছু ভাববো না, কিচ্ছু না। আর তারপরে দেখা যাবে শুভ চলে যায় স্টেশনের কাছাকাছি, আর সেখানে গিয়ে ভাবতে থাকে যে আমি কিভাবে যাব, টাকা পাবো কোথায়, আর খাবোই বা কি, এখন খাবার জোগাড় করতে হবে তোমার বাচ্চার জন্য হলেও। তখন শুভ কোনো কিছু উপায় না পেয়ে গান গিয়ে টাকার জোগাড় করে খেতে থাকে। আর তারপর সেখান থেকে যেতে লাগলে মনে হয় যে কেউ পিছন দিকে ডাকছে করছে, পেছনে ফিরতেই দেখতে পায় মোহনার সেই মেয়েটিকে, সেই ডক্টরকে, কিনা মোহনা ট্রিটমেন্ট করিয়েছে, কথা বলেছে যে ওর গর্ভে বাচ্চা আছে, সে সমস্ত কিছু বলে দেয় শুভকে। শুভ চমকে যায়, সব কথা নদীয়াও যায় না।